আসসালামু আলাইকুম ব্যাংকার বন্ধুরা, ব্যাংকার্স লার্নিং ক্লাবের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ইউসিপি 600 এর আর্টিকেলগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা করছিলাম। তো যারা সিডিসিএস পরীক্ষা দিচ্ছেন কিংবা যারা ডিপ্লোমা পরীক্ষা দিচ্ছেন, বিশেষ করে আইবিবির যে ব্যাংকিং ডিপ্লোমার সেকেন্ড পার্টে ফরেন ট্রেড আনসার করবেন, কিংবা ইসলামী ব্যাংকিংয়ে যারা ডিপ্লোমা ইন ইসলামী ব্যাংকিংয়ের সেকেন্ড পার্টে ফরেন ট্রেড আনসার করবেন, তাদের জন্য এবং সিডিসিএস এর যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই আর্টিকেলটি বা ইউসিপি 600 এর ধারাবাহিক যে আর্টিকেলের ভিডিওগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে আজকের যে আর্টিকেল 8, এই আর্টিকেল 8-এ বলা হচ্ছে যে কনফার্মিং ব্যাংকের যে রোল বা আন্ডারটেকিং। তা আমরা যারা সিডিসিএস পরীক্ষা দিই তাদের তো অবশ্যই প্রয়োজন আছে, কিংবা যারা ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা দিচ্ছি, ব্যাংকিং ডিপ্লোমাতে কিন্তু বিভিন্ন ব্যাংকের বিভিন্ন রোল বা আন্ডারটেকিং নিয়ে প্রশ্ন আসে। যে বলা হলো যে কনফার্মিং ব্যাংকের রোল কি বা কনফার্মিং ব্যাংক কি কি রোল প্লে করে। তা আজকের এই ভিডিওটি তাদের জন্যই যারা ডিপ্লোমা পরীক্ষা দিবেন এবং সিডিসিএস এর প্রিপারেশন নেবেন। তো স্বভাবতই আর্টিকেলগুলো যেহেতু অনেক বড় আলোচনার বিষয়, আমি আগেও বলেছি যে ইউসিপি 600 এর আলোচনাগুলো যখন আমরা করি একটু বিশদভাবে আলোচনা করার চেষ্টা করি যাতে সবাই উপকৃত হন। বিশেষ করে হয়তো যারা ডিপ্লোমা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য মনে হতে পারে যে আলোচনাটা অনেক বড়, কিন্তু আমার মনে হয় আপনারা পুরো আলোচনা যদি শুনেন তাহলে কনফার্মিং ব্যাংক নিয়ে আপনার যে কোনো প্রশ্ন, কনফার্মিং ব্যাংকের রোল, আন্ডারটেকিং কিংবা কনফার্মিং ব্যাংকের যে কাজ, এই কার্যকলাপ বা কার্যক্রম নিয়ে তার আন্ডারটেকিং রোল নিয়ে যদি কোনো কেস স্টাডিও আসে তাহলে কিন্তু আপনারা আনসার করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আপনারা জানেন আর্টিকেল 8 হচ্ছে কনফার্মিং ব্যাংকের আন্ডারটেকিং, এবং এখানে কয়েকটি সাব আর্টিকেল আছে। আমরা প্রত্যেকটা সাব আর্টিকেল ধরে ধরে আলোচনা করব। তবে এর আগে আসলে কনফার্মিং ব্যাংক কি, কনফার্মিং ব্যাংকের কাজ কি, এটা কেন দরকার, এটা কি কাজ করে, এগুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। দেন সরাসরি আমরা ইউসিপির আর্টিকেলগুলো ধরে ধরে আলোচনা করব। তো যারা সিডিসিএস পরীক্ষা দিচ্ছেন তাদের কাছে অবশ্যই এই আর্টিকেলের ক্লজগুলো আছে, আর যাদের কাছে নাই এরা ভিডিওটা পজ দিয়ে পড়ে নেবেন। এখানে আর্টিকেল 8 এর সাব আর্টিকেল এ সম্পর্কে বলা হচ্ছে। এতে আসলে বেসিক্যালি কনফার্মিং ব্যাংক আসলে কি করবে, তার কাজ কি, এটা নিয়ে কয়েকটা সাব আর্টিকেল দেওয়া আছে। সে কখন অনার করবে, কখন নেগোশিয়েট করবে এবং নেগোশিয়েটটা কিভাবে করবে, এটা নিয়ে এই আর্টিকেলে বলা হচ্ছে। অর্থাৎ কনফার্মিং ব্যাংকের যে কাজ কি এবং এই কাজটা কখন শুরু হবে এটা নিয়ে এই আর্টিকেলে বলা আছে। আপনারা একটু ভিডিওটা পজ দিয়ে আর্টিকেলটি পুরোপুরি পড়ে নেবেন। তারপর আরো 3টে সাব আর্টিকেল আছে, বি, সি এবং ডি। তো যারা আর্টিকেলটি পড়তে চান একটু পজ দিয়ে পড়ে নেবেন। আমরা সামনের দিকে অর্থাৎ ভিডিওর মাঝামাঝির পর থেকে আর্টিকেলগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। আর প্রথম দিকে আমরা কনফার্মিং ব্যাংক নিয়ে এবং এই ব্যাংক আসলে কেন দরকার, কিভাবে দরকার, কি কাজ করে, এটা নিয়ে আমরা কথা বলবো। কনফার্মিং ব্যাংক বা কনফার্মেশন, এই দুটা শব্দ সম্পর্কে আসলে একটু ধারণা দরকার। আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন, বিশেষ করে সিডিসিএস প্রিপারেশনের আর্টিকেল 2-তে কিন্তু অনেকগুলো সংজ্ঞা দেয়া আছে। অর্থাৎ এই আর্টিকেল 2-তে বিভিন্ন শব্দের ব্যাখ্যা দেওয়া আছে, ইউসিপি আসলে এই শব্দগুলোকে কিভাবে ব্যাখ্যা করে। তো ওই আর্টিকেল 2-তে কিন্তু কনফার্মিং ব্যাংক এবং কনফার্মেশন কি তা নিয়ে কথা বলা আছে। তো আমরা একটু রিক্যাপ করি। সেটা হচ্ছে আর্টিকেল 2 অনুযায়ী কনফার্মিং ব্যাংক হচ্ছে, কনফার্মিং ব্যাংক মিন্স দ্য ব্যাংক দ্যাট অ্যাডস ইটস কনফার্মেশন টু এ ক্রেডিট আপন দ্য ইস্যুইং ব্যাংকস অথরাইজেশন অর রিকোয়েস্ট। অর্থাৎ কনফার্মিং ব্যাংক হচ্ছে এমন একটা ব্যাংক যে অ্যাড কনফার্মেশন করে, অর্থাৎ কনফার্মেশন অ্যাড করে, অর্থাৎ কনফার্মেশন দেয় আপন দ্য ইস্যুইং ব্যাংকস অথরাইজেশন অর রিকোয়েস্ট। অর্থাৎ যখন ইস্যুইং ব্যাংক তাকে অথরাইজ করে কিংবা রিকোয়েস্ট করে কনফার্ম করার জন্য, তো যে ব্যাংক ইস্যুইং ব্যাংকের অথরাইজেশন কিংবা রিকোয়েস্টের এগেইনস্টে একটা ক্রেডিটে কনফার্মেশন অ্যাড করে, অর্থাৎ কনফার্ম করে, পেমেন্টের ব্যাপারে আশ্বস্ত করে বেনিফিশিয়ারিকে, তখনই ওই ব্যাংকটাকে বলা হয় কনফার্মিং ব্যাংক। আচ্ছা, আর কনফার্মেশন কি? কনফার্মেশন মিন্স এ ডেফিনিট আন্ডারটেকিং of the conferring bank in addition to that of the issuing bank to honor or negotiate a complaint presentation. অর্থাৎ তাহলে কনফার্মেশন কি? কনফার্মেশন মানে হচ্ছে একটা আন্ডারটেকিং। এই আন্ডারটেকিংটা দেয়া হচ্ছে কনফার্মিং ব্যাংক ইন এডিশন,
মানে আরেকটা আন্ডারটেকিং এর এডিশন হিসেবে দেয়। আপনারা জানেন যে এলসি যখন ইস্যু হয় তখন বেসিক্যালি ইস্যুইং ব্যাংক একটা আন্ডারটেকিং দেয় বেনিফিশিয়ারিকে, যে তোমার ডকুমেন্ট ঠিক থাকলে আমি তোমাকে পেমেন্ট করে দিব। ঠিক ওই আন্ডারটেকিং এর পাশাপাশি এডিশনাল আরেকটা আন্ডারটেকিং, এই কনফার্মেশন মানে হচ্ছে আরেকটা আন্ডারটেকিং, এই আন্ডারটেকিংটা দেয় কনফার্মিং ব্যাংক এডিশন অফ দ্য ইস্যুইং ব্যাংক, অর্থাৎ ইস্যুইং ব্যাংকের যে আন্ডারটেকিং সেটার পাশাপাশি অতিরিক্ত আরেকটা কনফার্মেশন বা আন্ডারটেকিং দেয় টু অনার অর নেগোশিয়েট কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন, অর্থাৎ যদি ডকুমেন্ট ঠিক থাকে, প্রেজেন্টেশন কমপ্লাই হয়, এলসি টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী ঠিকমতো ডকুমেন্ট প্রেজেন্ট করা হয়, তাহলে কনফার্মিং ব্যাংক ইস্যুইং ব্যাংকের আন্ডারটেকিং এর পাশাপাশি আরেকটা আন্ডারটেকিং দিচ্ছে যার এগেইনস্টে, অর্থাৎ সে বেনিফিশিয়ারিকে পেমেন্ট পাওয়ার উপরে নিশ্চয়তা দিচ্ছে। তাহলে আমরা এখানে আর দুইটা সংজ্ঞা শিখলাম। আপনার যদি পরীক্ষায় কনফার্মিং ব্যাংক কি, হোয়াট ইজ কনফার্মিং ব্যাংক, হোয়াট ইজ কনফার্মেশন আসে, তাহলে কিন্তু আপনি আনসার দিতে পারবেন। এবং পাশাপাশি আমার বাকি যে আলোচনা, এই আলোচনাগুলো আপনি আপনার মতো করে অ্যাড করে নিলে প্রশ্নে পরীক্ষায় ভালো নাম্বার পাবেন আশা করি। আচ্ছা, তাহলে কনফার্মেশন ইজ দ্য ডাবল এসুরেন্স টু বেনিফিশিয়ারি গেটিং দ্য পেমেন্ট, অর্থাৎ একবার যখন এলসি ইস্যু হচ্ছে তখন কিন্তু বেনিফিশিয়ারিকে এলসি ইস্যুইং ব্যাংক একটা মানে পেমেন্ট পাওয়ার ব্যাপারে একটা এসুরেন্স দিচ্ছে। আবার যখন এলসিটা অ্যাড কনফার্মেশন এলসি হয়, অর্থাৎ এলসিতে আরেকটা ব্যাংক কনফার্মেশন দেয়, তাহলে এটা হচ্ছে ডাবল এসুরেন্স হচ্ছে, অর্থাৎ একবার এলসি ইস্যুইং ব্যাংক দিল আবার কনফার্মিং ব্যাংক দিল, এই জন্য বলা হচ্ছে কনফার্মেশন ইজ দ্য ডাবল এসুরেন্স টু বেনিফিশিয়ারি গেটিং দ্য পেমেন্ট। আপনি এই কনফার্মেশনের সংজ্ঞায় কিন্তু এটাও অ্যাড করতে পারেন। আচ্ছা, ডাবল ইস্যুয়েন্সটা কিভাবে হয়? প্রথমে আমি যেটা বলেছি, ইস্যুইং ব্যাংক টেক রিস্ক অন বিহাফ অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের পক্ষ হয়ে ইস্যুইং ব্যাংক যখন এলসিটা করে তখন সে একটা রিস্ক নিচ্ছে অ্যাপ্লিকেন্টের পক্ষে যে আমি তোমাকে পেমেন্ট করব। আবার কনফার্মেশন যখন হচ্ছে, কনফার্মিং টেক রিস্ক অন বিহাফ অফ ইস্যুইং ব্যাংক, অর্থাৎ কনফার্মিং ব্যাংক যে সে কিন্তু ইস্যুইং ব্যাংকের অন বিহাফ অফ ইস্যুইং ব্যাংকের এগেইনস্টে সে কিন্তু এই রিস্কটা নিচ্ছে। এখানে দুই রিস্ক কিন্তু দুইটা ভাবে হচ্ছে, একটা হচ্ছে ইস্যুইং ব্যাংক রিস্ক নিচ্ছে অন বিহাফ অফ অ্যাপ্লিকেন্ট, কনফার্মিং ব্যাংক রিস্ক নিচ্ছে অন বিহাফ অফ ইস্যুইং ব্যাংক। এই দুইটা রিস্ক বা দুইটা আন্ডারটেকিংকে এখানে ডাবল এসুরেন্স বলা হচ্ছে। আচ্ছা, এখন আমার যে সংজ্ঞা, কনফার্মিং ব্যাংকের সংজ্ঞা আমরা কি দেখছি যে ইস্যুইং ব্যাংকের অথরাইজেশন অথবা রিকোয়েস্ট, অর্থাৎ তার মানে ইস্যুইং ব্যাংক কনফার্মিং ব্যাংকের কাছে একটা রিকোয়েস্টও পাঠাতে পারে, আবার অথরাইজ করতে পারে যে তুমি কনফার্ম করো। এটা কিভাবে হয় সেটা আমরা একটু দেখি। আপনারা যারা এলসি দেখেছেন, এলসিতে ফিল্ড 49-এ আমাদের একটা ফিল্ড আছে, সেখানে আমরা মে এড, কনফার্ম বা উইদাউট এই ধরনের তিনটা শব্দ আমরা অ্যাড করি। তো যখন আমি ফিল্ড 49-এ এলসিতে কনফার্ম শব্দটা সিলেক্ট করব, অর্থাৎ আমার এলসিতে ট্রান্সমিট হওয়ার সময় কনফার্ম শব্দটা থাকবে, তার মানে হচ্ছে ইট ইজ এ রিকোয়েস্ট টু কনফার্মিং ব্যাংক ফ্রম এলসি ইস্যুইং ব্যাংক, অর্থাৎ এই কনফার্ম শব্দটা থাকা মানে হচ্ছে এলসি ইস্যুইং ব্যাংক কনফার্মিং ব্যাংকের বরাবর একটা রিকোয়েস্ট করছে তুমি এলসিটা কনফার্ম করো। রিসিভার, অর্থাৎ যে এলসিটা রিসিভ করে, আমরা জানি অ্যাডভাইজিং ব্যাংকের কাছে যায়, অ্যাডভাইজিং ব্যাংক এলসিটা রিসিভ করে অ্যাডভাইস করে। রিসিভার ইজ রিকোয়েস্টেড টু অ্যাডভাইস দ্য ক্রেডিট এডিং কনফার্মেশন, বেনিফিশিয়ারি কনসেন্ট ইজ নট রিকর্ড, অর্থাৎ আমি যখন এলসিটা ট্রান্সমিট করতেছি, আমি আসলে যদি অ্যাডভাইজিং ব্যাংক যে সে যদি কনফার্মিং ব্যাংক হয়ে থাকে, একই ব্যাংক, আমি যদি কনফার্মিং ব্যাংকের নাম আলাদা উল্লেখ না করি, তার মানে হচ্ছে যার কাছে এলসিটা যাচ্ছে তাকেই আমি, অর্থাৎ অ্যাডভাইজিং ব্যাংকে আমি কিন্তু রিকোয়েস্ট করছি যে তুমি এলসিটা বেনিফিশিয়ারিকে অ্যাডভাইস করে দাও এবং পাশাপাশি তুমি এটাকে অ্যাড কনফার্মেশন করো। এখানে বেনিফিশিয়ারি কনসেন্ট ইজ নট রিকোয়ার্ড, অর্থাৎ বেনিফিশিয়ারি এখানে কোনো কনসেন্ট দরকার নেই, কারণ সরাসরি ব্যাংক ইস্যুইং ব্যাংক, এলসি ইস্যুইং ব্যাংক অ্যাড কনফার্মিং ব্যাংকে বা এলসি যার কাছে পাঠাচ্ছে তাকে সে রিকোয়েস্ট করছে। আর যদি ফিল্ড 49-এ আমি মে এড সিলেক্ট করি, তার মানে হচ্ছে ইট ইজ অ্যান অথরাইজেশন টু কনফার্মিং ব্যাংক ফ্রম এলসি ইস্যুইং ব্যাংক, অর্থাৎ এটা এলসি ইস্যুইং ব্যাংক কনফার্মিং ব্যাংকে, অর্থাৎ যার কাছে এলসিটা করছি পাঠাচ্ছি অ্যাডভাইস করবে যে সে যদি কনফার্মিং ব্যাংক হয় তাহলে তাকে আমি অথরাইজ করে দিলাম যে তুমি চাইলে এটা অ্যাড কনফার্মেশন করতে পারো বা নাও পারো। এখানে কি বলা হচ্ছে, অ্যাডভাইজিং ব্যাংক অর্থাৎ যে রিসিভার ইজ অথরাইজড টু অ্যাড কনফার্মেশন বেসড অন বেনিফিশিয়ারি রিকোয়েস্ট, অর্থাৎ সেক্ষেত্রে বেনিফিশিয়ারি এলসিটা পাওয়ার পর ওই ব্যাংককে যদি বলে যে ভাই ঠিক আছে আমি এটা অ্যাড কনফার্মেশন এলসি চাই, তখন বেনিফিশিয়ারিকে রিকোয়েস্ট করলে ওই রিসিভার অর্থাৎ কনফার্মিং ব্যাংক সে এই এলসিটা অ্যাড কনফার্ম করবে। তো এই মেড যখন থাকে তখন আসলে আমি কিন্তু রিকোয়েস্ট করছি না, তাকে আমি অথরাইজ করছি। এটা খেয়াল রাখবেন, মেড মানে হচ্ছে অথরাইজ আর কনফার্ম মানে হচ্ছে রিকোয়েস্টেড, এই দুইটা জিনিস মাথায় রাখবেন। তো এখানে একটা এডিশনাল কথা বলে রাখি, যারা এলসি ইস্যুইং বা এলসি
লজমেন্ট ডিপার্টমেন্টে কাজ করেন, ফরেন ট্রেডে কাজ করেন, ইন দিস কেস অর্থাৎ মেড যখন হয় তখন আসলে কনফারিং ব্যাংক বেনিফিশিয়ারির সাথে কন্ট্যাক্ট করে, যখন মেড থাকে বেনিফিশিয়ারির সাথে সে যোগাযোগ করে তার আসলে কনফার্মেশন দরকার কি দরকার নাই। ইউজুয়ালি ওই ক্ষেত্রে ওই মেড কখন হয়, যখন বেনিফিশিয়ারি আসলে কনফার্মেশন চায় এবং বেনিফিশিয়ারি তার কনফার্মেশনের যে চার্জগুলো এগুলো আসলে পে করে। অর্থাৎ মেয়েরটা হচ্ছে বেনিফিশিয়ারির জন্য একটা অপশন। বেনিফিশিয়ারি যদি চায় কনফার্মিং ব্যাংকের সাথে যোগাযোগ করে সে বলতে পারে যে আমার এটা অ্যাড কনফার্ম করে দাও, এবং সেই তার কনফার্মেশনের যে খরচ থাকে সেটা সে পরিশোধ করে। আচ্ছা, আমরা এই মেড এবং কনফার্মেশন এই দুটাকে আরেকটু আলোচনা করি যাতে আপনাদের এটা বুঝতে সুবিধা হয়। যখন আমি ফিল 49 এ মেড অ্যাড করব, মেড লিখব, তার মানে হচ্ছে ক্রেডিট মে বি অ্যাডভাইস উইদাউট কনফার্মেশন, অর্থাৎ ক্রেডিট আপনার এলসিটা কনফার্মেশন না করেও কিন্তু এলসিটা অ্যাডভাইস করে দেওয়া যাবে। বেনিফিশিয়ারি রিকোয়েস্ট ইজ রিকোয়ার্ড টু প্রসেস দ্য কনফার্মেশন, অর্থাৎ পরবর্তী সময় যদি এটা অ্যাড কনফার্ম এলসি করতে হয় তাহলে বেনিফিশিয়ারির এখানে রিকোয়েস্ট অবশ্যই দরকার, এবং সাচ এ রিকোয়েস্ট মে বি ফোর্থকামিং এট এনি টাইম আফটার অ্যাডভাইজিং, অর্থাৎ এলসিটা অ্যাডভাইস করার পরেও কোনো এক সময় এটা অ্যাড কনফার্ম করা যায়। অর্থাৎ বেনিফিশিয়ারি রিকোয়েস্ট করবে, এলসি অ্যাডভাইস করার সময় কনফার্মেশন না করে অ্যাডভাইস করা যাবে, এবং পরবর্তী কোনো এক সময় এটাকে আবার এলসিটা অ্যাডভাইস করার পরেও এটা কনফার্ম করা যাবে। আর যদি ফিল 49 কনফার্মেশন আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে আসলে কি কি ঘটবে? gives beneficiary two separate undertaking from two separate bank under the one credit, অর্থাৎ একই এলসি রেজিস্ট্রে দুইটা ভিন্ন ভিন্ন সে আন্ডারটেকিং পাচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন ব্যাংক থেকে। একটা হচ্ছে এলসি ইস্যুইং ব্যাংক, তাকে এলসি ইস্যু করার সময় আন্ডারটেকিং দিচ্ছে, আর এটা হচ্ছে যখন একটা ব্যাংক কনফার্ম করছে তখন কনফার্মিং ব্যাংকও কিন্তু বেনিফিশিয়ারিকে সেপারেট আরেকটা আন্ডারটেকিং দিচ্ছে যে পেমেন্ট পাওয়ার ব্যাপারে তোমাকে আমি নিশ্চয়তা দিচ্ছি। such a credit should be made available with the confirming bank। আচ্ছা, এই ধরনের ক্রেডিট নরমালি কি হয়, আপনারা জানেন যে আমরা ফিল 41 এ যে অ্যাভেলেবেল উইথ আমরা লিখি, অ্যাভেলেবেল উইথে আমরা নরমালি আমাদের দেশে যে প্র্যাকটিস, আমরা আসলে যে ব্যাংকের কাছে এলসি পাঠাই এবং যে কনফার্ম করবে তার কাছে এলসিটা পাঠাই, এবং অ্যাভেলেবেল উইথটা আমরা ওই কনফার্মিং ব্যাংক দিয়ে কিন্তু রেস্ট্রিক্টেড করে দিই। অর্থাৎ বেনিফিশিয়ারি যখন ডকুমেন্ট সাবমিট করবে তখন অবশ্যই সে যাতে এই কনফার্মিং ব্যাংকে ডকুমেন্ট সাবমিট করে, এটা আমরা রেস্ট্রিক্টেড করে দিই। It is যা বলছিলাম, it is common that confirming bank is also made the advising bank, confirming bank এবং available with, আমরা নরমালি আমাদের দেশে যে প্র্যাকটিস আমরা তিনটা ব্যাংকই একই ব্যাংকের নাম উল্লেখ রাখি। It is also common that confirming bank is made the reimbursing bank and the simultaneously plays the role of advising bank, nominated bank, reimbursed bank. This combination gives the highest comfort to a beneficiary that reduce both credit and country risks of the issuing bank। আচ্ছা, 4 নাম্বার পয়েন্টের একটু ব্যাখ্যা দিই, সেটা হচ্ছে অনেক সময় আমাদের যে বেশিরভাগই তাই হয়, যেমন বড় বড় ব্যাংকগুলো যাদের সাথে আমাদের আসলে নষ্ট অ্যাকাউন্ট আমরা মেনটেন করি, সেটা হচ্ছে কি আমরা এসসিবিএল মানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটিএনএ ব্যাংক, মাস্টেক ব্যাংক, এদের সাথে আমরা নষ্ট অ্যাকাউন্ট মেনটেন করি। তো দেখা যায় এদের সাথেই আমাদের এই বেশিরভাগ এলসিগুলো এইসব ব্যাংকগুলো দিয়ে আসলে কনফার্মেশন অ্যারেঞ্জ করা হয়। তা যার কারণে যেটা হয়, আমরা যার সাথে নষ্ট আছে তাকে কিন্তু রিইম্বার্সিং ব্যাংক হিসেবে আমরা সিলেক্ট করে থাকি, যার ফলে বেনিফিশিয়ারির পেমেন্ট পাওয়ার ব্যাপারে আসলে সে অত্যন্ত মানে হাইয়েস্ট কমফোর্ট ফিল করে, যে ব্যাংকের মাধ্যমে এলসিটা পাঠাচ্ছি, অ্যাডভাইজিং ব্যাংক, তার কাছেই সে ডকুমেন্ট জমা দিচ্ছে, আবার সে আমার কাছে ডকুমেন্ট পাঠাচ্ছে, সে কনফার্মিং ব্যাংক, সে বেনিফিশিয়ারিকে পেমেন্ট করে দিচ্ছে, আবার তার কাছে আমার ব্যাংক অর্থাৎ এলসি ইস্যুইং ব্যাংকের নষ্ট অ্যাকাউন্ট আছে, আমি তাকে আবার বলে দিচ্ছি তোমার কাছে আমার যে অ্যাকাউন্টে অনেক ডলার বা ফরেন কারেন্সি আছে তুমি সেটা থেকে পেমেন্ট করে দাও। অর্থাৎ বেনিফিশিয়ারির পেমেন্ট পাওয়ার ব্যাপারে আর কোনো ধরনের এখানে কোনো সন্দেহ বা অনিশ্চয়তা কাজ করে না, এই জন্য এই কনফার্মেশন যখন থাকে বেনিফিশিয়ারি হাইয়েস্ট কমফোর্ট ফিল করে। আচ্ছা, কনফার্মেশনের ক্ষেত্রে কি কি ঘটে, এখানে আরো 4টা পয়েন্ট দেওয়া আছে, আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি, যারা আগ্রহী তারা একটু ভিডিওটা পজ দেবেন, পজ দিয়ে এটা পড়ে নেবেন। আর যেমন অনেক সময় যেটা হয় যে খুব কম ঘটে কিন্তু এটা পসিবল, যে কনফার্মিং ব্যাংক কনফার্মেশন অ্যারেঞ্জ করে রেখেছে কিন্তু বেনিফিশিয়ারির আসলে এই মুহূর্তে তার আসলে ওই রকম নিডস নেই, কোনো ফাইন্যান্সের দরকার নেই, সে চাইলে কনফার্মেশন অ্যারেঞ্জ করে নিতে পারে, কিন্তু কনফার্মিং ব্যাংকের কাছ থেকে সে কোনো ফাইন্যান্স বা অ্যাডভান্স যে পেমেন্ট নেওয়া সেইটা যে অনার করা বা নেগোশিয়েট করা সেটা দরকার তার নাও থাকতে পারে, কিন্তু এটা খুব কম ঘটে।
তো সেক্ষেত্রে কনফার্মিং ব্যাংক অ্যাড কনফার্মেশন অ্যাড করে নিলেও দেখা গেল যে সে কোনো ধরনের মানে পেমেন্ট করার প্রয়োজন হলো না, ফাইন্যান্স করার প্রয়োজন হলো না, বাট স্টিল বেনিফিশিয়ারি ওয়ান্টস টু কিপ দ্য অপশন ওপেন ফর সার্টেন রিস্ক। কিন্তু তারপরেও অনেক সময় অনেক বেনিফিশিয়ারি তার রিস্ককে মিটিগেট করার জন্য এই ধরনের অপশন নিয়ে রাখে যে আমার এলসিটা অ্যাড কনফার্ম হয়ে থাকবে, আমার প্রয়োজন হলে আমি পেমেন্ট নিব, আর নাইলে আমি এজ ইউজুয়াল যে সাধারণভাবে একদম পেমেন্ট হয় সেভাবে পেমেন্ট নিব। আবার অনেক সময় এমন হয় যে আমি একটু আগে যেটা বলেছিলাম যে বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশের যেটা প্র্যাকটিস, অ্যাডভাইজিং ব্যাংক, নমিনেটেড ব্যাংক, রিইম্বার্স ব্যাংক বা কনফার্মিং ব্যাংক সেম ব্যাংক হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে এটা অধিকাংশ ক্ষেত্রে তাই ঘটে। রিইম্বার্সিং ব্যাংক একটু আলাদা অন্য ব্যাংক হতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভাইজিং ব্যাংক, নমিনেটেড ব্যাংক এবং আপনার কনফার্মিং ব্যাংক সেম ব্যাংক হয়। আবার এমনও হতে পারে যে সবগুলো ব্যাংক আলাদা আলাদা ব্যাংকও কিন্তু হওয়ার সুযোগ আছে, যদিও আমাদের দেশে সে প্র্যাকটিসটা খুবই কম। আবার এমনও হতে পারে যে অনেক সময় যে ব্যাংক, একটা ব্যাংকই কনফার্মিং ব্যাংক হিসেবে রোল প্লে করবে তা না, অনেক সময় নন ব্যাংক যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে সেগুলো কিন্তু কনফার্মেশন অ্যারেঞ্জ করতে পারে। আপনি ধরেন ইন্টারন্যাশনাল রিকগনাইজ কোনো ফাইন্যান্সিয়াল কোম্পানি দ্বারা আপনি কিন্তু কনফার্মেশন অ্যারেঞ্জ করতে পারে, বা বেনিফিশিয়ারি চাইলে সেটা করতে পারে, কিন্তু সেটা আমাদের দেশে একটু কম। আবার একসাথে একাধিক ব্যাংকও কিন্তু কনফার্মেশন দিতে পারে, যে দুইটা বা তিনটা, অনেক বড় এলসি যদি হয়, দুই তিনটা ব্যাংক মিলে, যেটা আমরা সিন্ডিকেশন বলি, সিন্ডিকেট করে কিন্তু কনফার্ম করতে পারে। সো এটা সবার হয়তো দরকার লাগবে না, ইন এডিশন আপনারা এটা জেনে রাখবেন। এখন একটা জিনিস দেখেন, ইস্যুইং ব্যাংক হ্যাজ অলরেডি প্রোভাইডেড অ্যান ইরোকেবল আন্ডারটেকিং। ইস্যুইং ব্যাংক যখন এলসিডি ইস্যু করছে সে কিন্তু একটা আন্ডারটেকিং দিয়েই দিচ্ছে যে বেনিফিশিয়ারিকে তোমার ডকুমেন্ট ঠিক থাকলে আমি তোমাকে পেমেন্ট করে দিব। কিন্তু তারপরও হোয়াই এ কনফার্মেশন ইজ নিড, কেন কনফার্মেশনটা দরকার? এটা কিন্তু সবার জন্য খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে আপনার ডিপ্লোমা পরীক্ষা যারা অংশগ্রহণ করছেন তাদের জন্য, যে কনফার্মেশন কেন দরকার এই ধরনের কোনো প্রশ্ন আসলে কিন্তু এই আনসারটা আপনি দিতে পারেন। কনফার্মেশন কেন দরকার? ক্রেডিট রিস্ক অফ দ্য ইস্যুইং ব্যাংক। যে ইস্যুইং ব্যাংক এখানে যদিও আপনাকে একটা আন্ডারটেকিং দিচ্ছে, অর্থাৎ বেনিফিশিয়ারিকে আন্ডারটেকিং দিচ্ছে, কিন্তু ইস্যুইং ব্যাংকের ক্রেডিট রিস্ক যদি থাকে, বেনিফিশিয়ারি যদি মনে করে, তাহলে কিন্তু সে কনফার্মেশন চাইতে পারে। যে তার যদি মনে হয় যে না, আমি যার কাছ থেকে এলসিটা পাচ্ছি সে আমাকে সময় মতো পেমেন্ট করতে পারবে না, আমার আসলে অ্যাড কনফার্মেশন দরকার, তাহলে অ্যাড কনফার্মেশন প্রয়োজন হতে পারে। The beneficiary might not be comfortable with the credit risks of the issuing bank, অর্থাৎ ইস্যুইং ব্যাংকের ক্রেডিট রিস্ক নিয়ে যদি বেনিফিশিয়ারি কমফোর্টেবল না থাকে, তাহলে সে কিন্তু কনফার্মেশন চায়। এখন কি কি ক্ষেত্রে সে মানে ডিসকমফোর্ট ফিল করে? যদি ক্রেডিট রিপোর্ট নট সো গুড, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের বা ইস্যুইং ব্যাংক এদের ক্রেডিট রিপোর্ট যদি ভালো না হয়, সে ধরেন আপনার পৃথিবীর এমন অনেক দেশ আছে যাদের ফরেন কারেন্সি শর্টেজ আছে, এখন কোনো এক বেনিফিশিয়ারি অনেক বড় ডলারের এলসি করছে, সে যদি সন্দেহ করে যে আমরা পেপার পত্রিকায় দেখছি যে ওই সব ব্যাংকের ফরেন কারেন্সি শর্টফল আছে, সে আমাকে ঠিক মতো সময় মতো পেমেন্ট করতে পারবে না, এবং ক্রেডিট রিপোর্টে দেখলো যে ওই ব্যাংকগুলো ঠিক মতো পেমেন্ট করতে পারছে না, তার ক্রেডিট রিপোর্ট সেটা বলছে, বা অ্যাপ্লিক্যান্টের ক্রেডিট রিপোর্ট বলছে যে সে খুব বেশি সলভেন্ট না, তো সেক্ষেত্রে কিন্তু বেনিফিশিয়ারি এক্সট্রা কমফোর্ট হিসাবে সে অ্যাড কনফার্মেশন চাইতে পারে। ট্র্যাক রেকর্ড অফ পেমেন্ট অফ নট গুড, অর্থাৎ আমি যেটা বললাম যে যদি আগের ইতিহাস বলে যে এই ব্যাংক ঠিকমতো পেমেন্ট করে না বা অ্যাপ্লিক্যান্ট ঠিকমতো পেমেন্ট করে না, বেসিক্যালি ব্যাংকই ঠিকমতো পেমেন্ট করে না, তাহলেও কি সে কিন্তু কনফার্মেশন চায়। এরপর ব্ল্যাক লিস্টেড ব্যাংক থাকতে পারে, যে অনেক সময় বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন সংস্থা বিভিন্ন কারণে কোনো ব্যাংকে যদি ব্ল্যাক লিস্টেড করে, সেক্ষেত্রে এই ইস্যুইং ব্যাংক যদি ব্ল্যাক লিস্টেড কোনো ব্যাংক থাকে, তাহলে কিন্তু বেনিফিশিয়ারি এডিশনাল একটা কনফার্মেশন চায়। তারপর রিজার্ভ যদি ইনসাফিসিয়েন্ট থাকে, আমি একটু আগে যেটা বললাম, ব্যাংকের বা ওই দেশের যে ব্যাংকে এলসি ইস্যুইং ব্যাংক আছে তার দেশের রিজার্ভ কম থাকতে পারে, ওই ব্যাংকের ফরেন কারেন্সি রিজার্ভ কম থাকতে পারে। তারপর সাইকোলজিক্যালি রেটেড অ্যান্ড আনসেফড বাই বেনিফিশিয়ারি, অনেক সময় বেনিফিশিয়ারি একটা সাইকোলজিক্যাল একটা বিষয় কাজ করে যে না, ওই ব্যাংক ওই দেশে পলিটিক্যাল ভোলাটিলিটি নাই বা কোনো, এটা মানসিক একটা কারণে সে একটা কমফোর্ট ফিল করার জন্য সে কনফার্মেশন চাইতে পারে। তারপর যেটা হচ্ছে কান্ট্রি রিস্ক অফ দ্য ইস্যুইং ব্যাংক। ইস্যুইং ব্যাংক যে দেশে আছে সেই দেশের কান্ট্রি রিস্কের অবস্থা থাকতে পারে, যে বেনিফিশিয়ারি মাইট নট বি কমফোর্টেবল, কেমন লিস্ট ডেভেলপ কান্ট্রি একটা অনুন্নত বিশ্ব হতে পারে, যে তৃতীয় বিশ্বের একটা দেশ বা আফ্রিকার একটা দেশ ঠিকমতো পেমেন্ট করতে পারবে কিনা। তো অনেক সময় বেনিফিশিয়ারি তাদের পলিসিতেও থাকে, আপনারা জানেন যে বেনিফিশিয়ারি যে ব্যবসায়ী তাদের কিন্তু রেটেড থাকে, তাদের যদি পলিসিতে থাকে যে বিভিন্ন দেশ, ওইসব দেশ থেকে সে যখন পণ্য এলসি পাবে, পণ্য রপ্তানি করবে, সেসব দেশ থেকে সে মানে তাদের পলিসিতে যদি থাকে যে অ্যাড কনফার্মেশন ছাড়া সে পণ্য সে এক্সপোর্ট করবে না, তাহলে কিন্তু ওই পলিসির কারণেও কিন্তু সে
অ্যাড কনফার্মেশন চাইতে পারে। তারপর কান্ট্রিজ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যদি ভালো না থাকে, একটু আগে যেটা বললাম, এই পলিটিক্যাল সমস্যা যদি থাকে, রাজনৈতিক অস্থিরতা যদি থাকে, তারপর হচ্ছে যদি ওইসব দেশগুলোতে টেরোরিস্টের জন্য সেফ হোম থাকে। আমরা জানি যে সারা ওয়ার্ল্ডে টেরোরিস্টের বিষয়ে কিছু আপনার যেখানে ড্রাগ স্মাগলিং হয়, হিউম্যান ট্রাফিকিং হয়, এইসব দেশগুলো যদি থাকে তাহলে অনেক সময় সে এডিশনাল কনফার্মেশন চাইতে পারে। এ কান্ট্রি অফ স্মাগলার যেটা বললাম, ড্রাগ ডিলার। তারপর আন্ডার সেভার ফর ফোর্স মেজর, যেমন ধরেন কিছু কিছু দেশে একটা সিজনে প্রচুর বন্যা হয়, বৃষ্টি হয়। আপনারা জানেন যে ল্যাটিন দেশগুলো থাকে, ইভেন আমাদের বাংলাদেশ, ভারতেও কিন্তু কিছু কিছু সিজনে ইদানিং অনেক ভয়ঙ্কর ধরনের বন্যা আমাদেরকে এফেক্টেড করছে। তো এই ধরনের যদি থাকে যে হঠাৎ করে বন্যা হতে পারে, ফ্লাড এফেক্টেড হতে পারে, পোর্ট ভেসে যেতে পারে, অনেক সম্ভাবনা থাকতে পারে, এই আশঙ্কা থেকেও বেনিফিশিয়ারি অনেক সময় এড কনফার্মেশন চায়। Beneficiary might have a policy that it will not work under any unconfirmed credit issue from the country of the issuing bank. ওই যেটা বললাম, অনেক সময় অনেক বেনিফিশিয়ারির যে অনেক প্রতিষ্ঠানের কিন্তু পলিসি থাকে যে সে এইসব দেশগুলো থেকে যখন এলসি পাবে, সে ওইসব দেশে পণ্য রপ্তানি করবে, তাকে হয় দেখা গেল যে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, বা দেখা গেল যে কনফার্মেশন অ্যারেঞ্জ করে দেন তাকে পণ্য সরবরাহ করতে হবে। এই ধরনের পলিসি যদি থাকে তাহলে কিন্তু এই কনফার্মেশন চায়। কনফার্মেশন রিডিউস মেনি রিস্ক ফেসড বাই বেনিফিশিয়ারি, অর্থাৎ বেনিফিশিয়ারির অনেকগুলো রিস্ক কিন্তু রিডিউস করে এই কনফার্মেশন। এই যে কনফার্মিং ব্যাংক কনফার্মেশন করছে বেনিফিশিয়ারিকে কমফোর্ট দেওয়ার জন্য, এখন এখানে কি কনফার্মিং ব্যাংকের কোনো রিস্ক নাই? আমরা এতক্ষণ আলোচনা করলাম বেনিফিশিয়ারির বিভিন্ন রিস্কগুলো সে মিটিগেট করার জন্য বেনিফিশিয়ারি কনফার্মেশন ছাড়া এলসি নেয় না। এখন কনফার্মিং ব্যাংক যে, তারও তো রিস্ক থাকতে পারে, তাই তার জন্য কি কি রিস্কগুলো থাকে আমরা একটু দেখি এখানে। যে ইস্যুইং ব্যাংক যখন তাকে সময়মতো পেমেন্ট করতে না পারে, কারণ কনফার্মিং ব্যাংক কি করে, সে যখন অ্যাড কনফার্ম দেয়, তার কাছে যখন ডকুমেন্ট ঠিকঠাক মতো আসে, ডকুমেন্ট ইন অর্ডার থাকে, তাহলে কনফার্মিং ব্যাংকের দায়িত্ব হচ্ছে বেনিফিশিয়ারি যদি চায় তাকে সে অনার করা বা নেগোশিয়েট করে তাকে পেমেন্ট করে দেওয়া। দেন সে এলসি ইস্যুইং ব্যাংকের কাছে সে ক্লেম করবে, বা যে এলসি ইস্যুইং ব্যাংক তাকে এলসিতে যদি বলে থাকে যে তুমি তোমার কাছে আমার যে অ্যাকাউন্ট আছে সেটা ডেবিট করে পেমেন্ট করে দাও, যেটা যেভাবে বলা থাকে সেই দায়িত্বটা সে পালন করবে। এখন এই যে কনফার্মিং ব্যাংক পরবর্তী সময়ে এলসি ইস্যুইং ব্যাংকের কাছ থেকে পেমেন্টটা নেবে, তার তো রিস্ক থাকতে পারে। তার জন্য কি কি রিস্ক থাকে? সেই রিস্কগুলো বেসিক্যালি কি, ইনসলভেন্সি অফ দ্য ইস্যুইং ব্যাংক, ইস্যুইং ব্যাংক সে ইনসলভেন্ট থাকতে পারে। আবার ইনএবিলিটি টু ট্রান্সফার ফান্ড ডিউ টু গভর্নমেন্ট রেস্ট্রিকশন, যেমন ধরেন যে আমরা কিছুদিন আগে সেটা ফেস করেছি যে আমরা রাশিয়া থেকে আমরা যদি পারমাণবিক জ্বালানি নিয়ে আসতে যাচ্ছি, এখন রাশিয়াতে সেই জ্বালানি পরিশোধ করার ব্যাপারে আমরা কিন্তু একটা সমস্যার সম্মুখীন হয়েছি, যে আমাদের একটা রেস্ট্রিকশন ছিল, হয়তো আমার নিজের গভর্নমেন্ট রেস্ট্রিকশন না, ইন্টারন্যাশনাল একটা রেস্ট্রিকশন ছিল, আমি ঠিকঠাক মতো তাকে পেমেন্ট করতে পারতেছিলাম না। যাই হোক, বিকল্প উপায়ে সেই পেমেন্টটা করা হয়েছে। তো ওই সময় কিন্তু রাশিয়ার সাথে শুধু বাংলাদেশ বলে না, যারা ইউরোপেরও অনেক দেশগুলো কিন্তু শেষ পর্যন্ত ডলারে পেমেন্ট করতে পারেনি, রোবলের মাধ্যমে, অর্থাৎ রাশিয়ান যে কারেন্সি সেটার মাধ্যমে তাদের পেমেন্ট করতে হয়েছে। তো এই ধরনের পেমেন্ট করার সময় যদি কোনো রেস্ট্রিকশন আসে, তাহলে কিন্তু কনফার্মিং ব্যাংকের একটা অনিশ্চয়তা দেখা থাকে। তারপর রিফিউজাল অফ ডকুমেন্ট, অর্থাৎ ডিসক্রিমিনেন্সি থাকে। যেমন ধরেন কনফার্মিং ব্যাংক ডকুমেন্ট চেক করলো, চেক করে সে দেখলো যে ডকুমেন্ট ঠিক আছে, সে পেমেন্ট করে দিল। এরপর সে কনফার্মিং ব্যাংক কি করে, এলসি ইস্যুইং ব্যাংকের কাছে সে ডকুমেন্ট পাঠায়। এখন এলসি ইস্যুইং ব্যাংক ডকুমেন্ট চেক করে বললো যে এটা আমার কাছে ডিসক্রিমিনেন্ট মনে হচ্ছে, আমি তোমাকে পেমেন্ট করবো না। এটাও কিন্তু ইস্যুইং ব্যাংকের জন্য একটা রিস্ক, যে সে পেমেন্ট করে দিল কিন্তু, সরি, কনফার্মিং ব্যাংকের জন্য একটা রিস্ক যে সে পেমেন্ট করে দিল কিন্তু এলসি ইস্যুইং ব্যাংক ডকুমেন্ট ডিসক্রিমেন্ট কোড করে সে এখন পেমেন্ট করছেন। এটাও কিন্তু ইস্যুইং ব্যাংকের জন্য একটা কনফার্মিং ব্যাংকের প্রতি একটা রিস্ক থাকতে পারে। তো অনেক সময় দেখা যায় কিছু কিছু বিষয় কনফার্মিং ব্যাংক মনে করে এটা ডিসক্রিমেন্সি না, ইস্যুইং ব্যাংক যদি মনে করে ডিসক্রিমেন্সি, তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দেয়, যদিও আমাদের দেশে সেই প্র্যাকটিসটা খুবই কম। তারপর ডিসপিউট অ্যান্ড কমপ্লায়েন্স ইস্যু, কোনো কমপ্লায়েন্স ইস্যুতে ডিসপিউট অ্যারেজ করলে, যে এলসি ইস্যু করা হলো, কনফার্মিং ব্যাংক ডকুমেন্ট ঠিকঠাক মতো পেলো, সে পেমেন্ট করে দিল, এরপর ডকুমেন্ট যখন ইস্যুইং ব্যাংকের দেশে আসলো, ইস্যুইং ব্যাংক দেখলো এখানে একটা ডিসপিউট আছে এবং এর কোর্টের একটা অর্ডার হলো যে এটা পেমেন্ট করা যাবে না, তাহলে কিন্তু এই কনফার্মিং ব্যাংকের জন্য কিন্তু এটা একটা রিস্ক হয়ে গেল। So based on the huge risk, confirming bank should consider appropriateness of entering into the credit transaction, অর্থাৎ এই জন্য এখানে কনফার্মিং ব্যাংক কিন্তু অনেক রিস্ক। এই জন্য বলা হয় যে কনফার্মিং ব্যাংক যখন কোনো একটা কনফার্মেশনের অ্যারেঞ্জমেন্টে সে ঢুকবে, তাহলে অবশ্যই তার অ্যাপ্রোপ্রিয়েটনেস ভালো করে যাচাই করে সেই ক্রেডিট ট্রানজাকশনে নিজেকে ইনভলভ করবে। তো যাই হোক, আমরা এতক্ষণ কনফার্মিং ব্যাংকের রিস্ক, ইস্যু, বেনিফিশিয়ারি রিস্ক কীভাবে মিটিগেট হয়, কনফার্মিং ব্যাংক কী কাজ করে, এগুলো নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করলাম, অনেক বড় হয়ে গেল। আমরা মূল আর্টিকেলে পরের পার্টে আলোচনা করব। আমরা
আশা করি আপনারা পরের পার্টটি আমি খুব অল্প সময়ের মধ্যে আপলোড দিব, সেই পার্টে আমরা আর্টিকেল ধরে ধরে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং অবশ্যই পরের ভিডিওটি দেখবেন, কারণ আমার এই আর্টিকেলের আলোচনা কিন্তু শেষ হয়নি এখনো। আমি কনফার্ম ব্যাংকের কাজ এবং এদের অল্প বিষয় নিয়ে আলোচনা করেছি। তো যারা যারা আমার সাথে ছিলেন, যারা যারা সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওটি দেখছেন, সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে ক্লিক করবেন এবং কমেন্টস করে আমাকে পরামর্শ দেবেন বা আমার কাছে আপনারা জানাবেন যে কোনো যদি কোশ্চেন থাকে বা কী ধরনের ভিডিও চান, এবং মোস্ট ইম্পর্টেন্টলি শেয়ার করবেন অন্যরা যাতে উপকৃত হয়। সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।